ছোটবেলা থেকেই আরহাম নিজে ব্যতীত অন্য কোনো কাজিনদের সাথে আলিশাকে মিশতে দিত না। তার মনে সেই একমাত্র আলিশাকে মারবে, আবার আদরও করবে, কিন্তু অন্য কেউ কেন করবে। কিন্তু আলিশা যেন ছোট থেকে আরহামের অবাধ্য, তাই সে মানা করার পরও সেই নোমানের সাথে খেলত, যার কারণে আরহাম একদিন রাগের বশে নোমানের গায়ে ইট ছুঁড়ে মেরেছিল। আর তখন থেকেই যেন আরহাম আর নোমানের শত্রুতা বিরাজমান। তবে আলিশার সাথে এখনও দেখা হলে কথা হয় নোমানের। আলিশার কাছে তার নোমান ভাই অনেক ভালো, এই যে আরহামের মতো তাকে বকে না, মারে না, বরং কেউ কিছু বললে তার থেকে বাঁচায়। তাই তো সে তার নোমান ভাইয়ের বিগ ফ্যান। রাত 8টা বাজে। নোমান মাত্রই আলিশাকে খান ম্যানশনে ড্রপ করে গেল। আলিশা ঘরে ঢুকেই আগে নিজের রুমে গেল। আজ তার মন অনেক ফুরফুরে। নোমান ভাই আজকে তাকে অনেক ঘুরিয়েছে। আজ কতদিন পর আলিশা বাড়ি থেকে বের হলো। সব মিলিয়ে আজ সে ভীষণ খুশি। তাই আর আরহামের রুমে গেল না, কারণ সে জানে ওই হাদারাম যদি বাসায় থাকে তাহলে আজ তার কপালে শনি আছে। কেননা আলিশা আজ তার শত্রুর সাথে বের হয়েছিল, আর আলিশা আরহামের সাথে এখনও রেগে আছে। তাই সব মিলিয়ে সে নিজের রুমে গেল, কিন্তু গিয়ে কিছুক্ষণ বেডে বসে থাকলো। সে ফ্রেশ হবে কিভাবে? তার সব কাপড় চোপড় তো আরহামের রুমে, আর এই রুমে যা আছে তা আলিশার ফিট হবে না, আর হলেও তা গায়ে লেগে থাকবে, যার ফলে পেটটা উঁচু দেখাবে। তার মানে কি আলিশাকে মোটা লাগবে? এটা দেখে তো আরহাম তাকে আবার গোল আলু ভেবে মজা নেবে। তাই সে অনেক ভেবে আরহামের রুমের দিকে পা বাড়ালো। আস্তে আস্তে দরজা খুলে দেখলো রুমের লাইট অফ। তার মানে কি আরহাম ফিরেনি? এই ভেবে সে রুমে প্রবেশ করেই দেখলো বেডের উপর আরহাম উল্টো হয়ে শুয়ে আছে। যা দেখে আলিশার লাগলো এই গন্ডার নিচ্ছে ঘুমাচ্ছে। তাই আর কিছু না ভেবেই সে কাবার্ড খুলে নিজের কাপড় নিয়ে আবার আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা বেডে শুয়ে পড়লো। অনেক ক্লান্ত সে। আজ আর রাতে খাবে না, বাইরে থেকে খেয়ে এসেছে। আর আজ বড় মাও খাবার নিয়ে বিরক্ত করবে না, কারণ সে জানে তাদের আজ এক দূর সম্পর্কের পুকুর বাড়ি যাওয়ার কথা। এই কথা তাকে বের হওয়ার আগে কল করে বলে দিয়েছে আয়েশা, আর পই পই করে বলেছেন জলদি বাসায় ফিরতে। এসব ভাবতে ভাবতে তার চোখে ঘুম এসে হানা দিল, কিন্তু সে যেই না চোখ বন্ধ করতে যাবে অমনি কে যেন তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রথমে ভয় পেয়েও সে বুঝেছে এটা আরহাম। আরহামের হাত আস্তে আস্তে তার কামিজ ভেদ করে জায়গা করে নিল তার উদর। হাতের স্পর্শ গভীর হতে সে আরহামের হাত খামচে ধরল। প্লিজ স্টপ আলিশা। কিন্তু না, আরহাম থামল না। সে বরং আলিশার কাঁধ থেকে চুল সরিয়ে সেখানে মুখ ডোবালো। আলিশা কেঁপে উঠল। যেই না আরহাম তার কামিজের চেন খুলতে যাবে সেই মুহূর্তে আলিশা বলে উঠল, আই এম প্রেগনেন্ট আরহাম, প্লিজ স্টপ। এটা শুনে আরহামের এক হাত থামলো, তবে সে আলিশাকে ছেড়ে দিল না, বরং আলিশার ঘাড়ে জোরে কামড় দিল। আর এত জোরেই ছিল যে আলিশার ঘাড় থেকে রক্ত পড়তে শুরু করলো। আলিশা আহ করে চিৎকার করে বসলো। অনেক বেশি ব্যথা পেয়েছে সে। কাঁধে হাত রেখে দেখল জায়গাটা থেকে রক্ত পড়ছে। এটা দেখে কান্না শুরু হলো তার। আলিশার কান্নার আওয়াজে আরহাম হাত বাড়িয়ে সাইড ল্যাম্প অন করলো। মুহূর্তের মধ্যে রুমটা আলোকিত হয়ে উঠল। সে দেখলো কান্নারত আলিশাকে, তবে একটা শব্দও করলো না, বরং লাল চোখ নিয়ে আলিশার দিকে তাকিয়ে থাকলো। যা দেখেই আলিশার কান্না আরও বৃদ্ধি পেল। মিনিট 5 পর ও যখন আলিশার কান্না থামালো না, তখন আরহাম ডান হাত দিয়ে আলিশার গাল চেপে ধরল। আহ, চুপ, একদম চুপ। ব্যথা পাচ্ছি, ছাড়ো। কি সমস্যা? এমন কেন করছো? কি করেছি আমি? কি করেছি শুনেই যেন আরহামের হাতের প্রয়োগ আরও বাড়ল। বাবু কষ্ট পাচ্ছে আরহাম। শুনে আরহামের হাত শিথিল হলো। এখন বাবু কষ্ট পাচ্ছে? আর সারাদিন যখন নোমানের সাথে ঘুরেছিস তখন বাবুর কষ্ট হয়নি? খালি আমি দৌড়লেই কষ্ট হয়। নোমান ভাই আমাকে তোমার মতো মারে না, তাই বাবু কষ্ট পায় না। কোন সাহসে নোমানের সাথে বের হয়েছিলি? জানতিস না ওকে পছন্দ করি না আমি? তাহলে কি করতাম আমি? ঘরে দম বন্ধ হয়ে আসছিল আমার, আর তোমাকে এত বলার পরও তো নিলে না। তাহলে আর কি করার ছিল আমার? অপেক্ষা করিসনি কেন? আমি এসেই নিয়ে যেতাম তোকে বাইরে। কেন করব অপেক্ষা? সব কি তোমার ইচ্ছে মতো হবে? আমার ইচ্ছের কি কোনো দাম নেই? বাচ্চা কি আমার একার? তাহলে সব কষ্ট আমায় একা পড়তে হচ্ছে কেন? আমি কেন একা ঘরবন্দি হব, যেখানে সমান দোষী তুমিও? কিন্তু সব দায়িত্ব যেন আমার, সব মানা যেন আমার জন্য। তুমি তো ঠিকই সবাইকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছ। এসব শুনে আরহাম বলল, তাই? সব কষ্ট তোর একার? আমি কিছুই করি না?
আমার স্যাক্রিফাইসগুলো কি তাহলে? কোন স্যাক্রিফাইস করেছো তুমি? সারাদিন পর বাসায় এসে রাতে ঘুমাতে গেলেই তোর বায়না শুরু হয়, এটা লাগবে ওটা লাগবে। রাতে 3টা বাজলেই তোর খিদে পায়, তখন উঠে আমার আবার রান্না করা লাগে। তোর হঠাৎ ভোরে ছাদে গিয়ে গান শুনতে মন চায়, তখন নিজের সব কাজ আরাম বাদ দিয়ে তোর ইচ্ছা পূরণ করি আমি। আর আমার এসব কিছুই তোর কাছে ম্যাটার করে না। আমি তা বলতে চাইনি। তাহলে কি মিন করেছিস তুই? তোর সব কথায় আমি আজ অনেক হাট হয়েছি লিসা। এসব কিছু নোমান ঢুকিয়েছে তোর মাথায়। বলে উঠে নিজের রুমে চলে গেল আরহাম, আর আলিশাও উঠে গেল তার পিছু পিছু। আজ এই গন্ডার খেপেছে। আরহাম রুমে গিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে সোফাতে বসলো। একটু পরে আলিশা এসে কিছু না বললেই তার কোলে বসে গেল। এতেই আরহাম বলল, এখনই উঠ, না হয় ফেলে দিব। আলিশা উঠবো না বলে আরহামের গলা জড়িয়ে ধরল। আর বলবো না এসব, সত্যি আমি কিছুই মন থেকে বলিনি। তখন সকালের রাগ আর তোমার কামড়, এর ব্যথায় খেয়াল ছিল না কি বলেছি। উঠতে বলেছি আলিশা, এই ঘন্টার বলেছি না ইচ্ছা করে করিনি, তাও এমন করছিস কেন বেয়াদব? এখনই ফেলে দিব বলছি, দাও ফেলে। সুযোগ নিচ্ছিস? আমার বাচ্চা তোর পেটে না থাকলে সত্যিই ফেলে দিতাম তোকে। আলিশার কিছুই না বলে আরহামের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আরহাম প্রথমে রেসপন্স না করলেও পরে বাধ্য হয় করতে। কিসের এক পর্যায়ে আরহাম অধৈর্য হয়ে ওঠে। এটা বুঝতে পেরেই আলিশাম বাধা দিয়ে বলল, প্লিজ এখন না, এখন সঠিক সময় নয়, প্লিজ জান, আই নিড ইউ। সত্যি কেয়ারফুল থাকবো, তুই একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ। বলি আলিশাকে আর সুযোগ না দিয়ে ওকে কোলে করে রুমে নিয়ে গেল। লাইট বন্ধ করো। না, আজ লাইট অন থাকবে। আমার লজ্জা করবি প্লিজ, তোর ফেটে আমার বাচ্চা আলিশা। লাইট বন্ধ করে, না হলে আমি এখনই চলে যাব। বাধ্য হয়েই আরহাম লাইট বন্ধ করে। এরপর দুজন মত্ত হয় দুজনায়। সকাল 9টা বাজে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, যে যার মতো নাস্তা করতে ব্যস্ত। এর মাঝে আয়েশা বলে উঠলেন, আলিশা খেয়ে রেডি হয়ে নাও, আজ ডাক্তারের সাথে দেখা করতে হবে আর কিছু টেস্টও করাতে হবে। ঠিক আছে আরহাম, তুমিও যাবে সাথে। মা, তোমরা নিয়ে যাও, আমার কাজ আছে। আমার বেলায় সব সময় কাজ থাকে। আলিশা, চুপ থাকো, সব সময় খালি আমাকে চুপ থাকতে বলো মাম্মা, কিন্তু এই গন্ডারকে কিছু বলো না কেন? আমিও বলে দিচ্ছি, আজকে যদি ও আমার সাথে না যায় তাহলে আমিও কোনো ডাক্তারের কাছে যাব না। বলেই উঠে চলে গেল আলিশা। আরহাম, আজকে তোমার যতই ইম্পর্ট্যান্ট কাজ থাকুক সব বাদ রাখো। আজ তুমি আলিশার সাথে যাচ্ছ, এর বাইরে আমি আর একটা কথাও শুনতে চাই না। বাবা, কোনো কথা শুনতে চাই না আমি। সকাল 11টা বাজে। ডাক্তার নীলুফার কেবিনে বসে আছে। আলিশা, আরহাম আর আয়েশা। ডাক্তারের হাতে কিছুক্ষণ আগে এসেছে আলিশার রিপোর্ট। তিনি রিপোর্ট দেখে কিছুক্ষণ আলিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, বয়স কম তাই হয়তো কম বুঝো, তবে এতটাও অবুঝ তুমি নয়। নিশ্চয় যে এই অবস্থায় এমন ভুল করবে। কি হয়েছে? ও ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? ভয়ে ভয়ে বললেন আয়েশা। কি হয়েছে? কি করেছি আমি? মিসেস আয়েশা, আপনি একটু বাইরে যান, ওদের সাথে কথা আছে আমার। আমার সামনেই বলুন কি ভুল হয়েছে, তা না জানলে কিভাবে ঠিক করব তা? দেখুন আয়েশা, আমি আপনাকে পরে ডেকে নেব, আপনি এখন বাইরে অপেক্ষা করুন। আয়েশা এক প্রকার বাধ্য হয়ে বাইরে চলে গেলেন। এদিকে আরহাম আর আলিশা ভেবে পাচ্ছে না কি এমন কথা যা মার সামনে বলা যাচ্ছে না। এবার বলেন আন্টি, কি ভুল হয়েছে? লাস্ট কবে ইন্টিমেট হয়েছিলে তোমরা? এই কথা শুনে যেন বিব্রত বোধ করলো দুজনে। কি চুপ করে আছো কেন? উত্তর দাও। আলিশা অনেক লজ্জায় মাথা নিচু করে বলল, ইয়ে মানে মানে মনে নেই। ডাক্তার আর উকিলের সাথে কখনোই মিথ্যে বলতে হয় না আলিশা। কিছুক্ষণ চুপ থেকে আলিশা বলল, কাল রাতে। আরহাম যেন পাশে নেই এমন একটা ভাব নিয়ে ফোন টিপছে, তবে ভিতরে ভিতরে সে ভীষণ লজ্জা পাচ্ছে। তুমি জানো এই সময় এটা কতটা রিস্কি?
5 মাস চলছে তোমার। এই সময় তোমাদের নিজেকে সংযত রাখা উচিত ছিল। তোমার রিপোর্ট দেখেই বুঝেছি আমি, কিন্তু তোমার থেকে জিজ্ঞেস করার কারণ যাতে তোমরা কেয়ারফুল থাকো। আশা করি বুঝতে পেরেছো। দুজন একসাথে বলল, আলিশা তোমার রক্ত কম, তোমার নিজের খাওয়া দাওয়া ঠিক করতে হবে। আমি যেভাবে সার্ট করে দিয়েছি সেভাবে নিয়ম মেনে চলবে। আর বয়স কম তোমার, তাই না বুঝে কোনো ভুল করবে না। বুঝতে পেরেছি। আরহাম, তুমি নিজের বউয়ের দিকে খেয়াল দাও। নিজেদের নিয়ে এতটা উদাসীন হওয়া ঠিক নয়। আরহাম চুপ করেই রইল। এখন তোমরা আসতে পারো, আর মিসেস খানকে বলো আমার সাথে এসে কথা বলতে। ওরা মাথা নাড়িয়ে বের হয়ে গেল। আয়েশা কেবিনে এসে বলল, রিপোর্ট সব ঠিক আছে তো? কোনো চিন্তার বিষয় নেই তো? আরহাম বলল, আপনি আমায় ডেকেছেন? মিসেস আয়েশা রিল্যাক্স হয়ে বসুন। চিন্তার কোনো বিষয় নেই, তবে কিছু ব্যাপার আপনার খেয়াল রাখতে হবে, তাই আপনাকে ডেকেছি। জি বলুন ডাক্তার। আলিশার ব্লাড লেভেল অনেক কম। এমন চলতে থাকলে বাচ্চা ডেলিভারির সময় বিপদ হতে পারে। আমি চার্ট বানিয়ে দিয়েছি, ওকে সেভাবে খাওয়াবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়। এটা বলতে যে ডাক্তার নিজেই যেন একটু বিব্রত বোধ করলো। চুপ হয়ে গেলেন যে। আসলে ওদের দুজনের বয়স কম, আবেগ বেশি, তাই না বুঝে ভুল করে ফেলতে পারে, যা এই সময় খুব রিস্কি। বুঝেছেনই তো কী বলতে চাচ্ছি? যদি সম্ভব হয় তাহলে আলিশাকে বুঝাবেন এই সময় মেয়েরা সবচেয়ে বেশি নিজের মায়ের সাথে কমফোর্টেবল ফিল করে। তাই হয়তো আশা করি আপনি বুঝালে সেই বিষয়টা আমলে নেবে। আয়েশা যেন এখন ব্যাপারটা বুঝতে পারল যে কেন তাকে তখন কেবিন থেকে বাইরে যেতে বলেছিল। সে বলল, ঠিক আছে। আয়েশা আসা মাত্রই তারা বাড়ির পথে রওনা হলো। পুরা গাড়িতে আয়েশা একটা কথাও বলল না। আরহাম পথেই নিজের একটা কাজের রাস্তায় নেমে গেল। রাতে বাড়ি ফিরে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়েশা বেগম আলিশাকে আবার মেরেছে। আরহাম সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরল। এসে সোজা নিজের রুমে গিয়ে দেখলো আলিশা নেই। অন্য রুমে আছে ভেবে সে ফ্রেশ হয়ে আসলো। আসার পরও আলিশা নেই। আর কিছু না ভেবে সে কিচেনে গেল কফি আনতে। সারাটা দিন অনেক কাজ ছিল, মাথাটা ধরে গেছে তার। কিচেনে গিয়ে দেখলো তার মা রাতের রান্নার আয়োজন করছে, কিন্তু মুখটা আজ এত থমথমে লাগছে কেন? কি হয়েছে মা? কিছু হয়নি। কেন এসেছ? কফি লাগতো, দিচ্ছে, দাঁড়াও। লিসা কই? আসার পর থেকে দেখিনি। তোমার দাদির রুমে হবে, ওখানে কান্না করতে করতে ঘুমিয়েছে। জ্বর এসেছে বোধ হয়। কী বলো? বিকেলেই তো ঠিক ছিল। বিকেলে তো আর মার খায়নি, তাই ঠিক ছিল। মানে কি এসবের? ঠিক করে বলবে কিছু? আয়শা আজও মেরেছে পুতুলকে, আর এবার অনেক জোরে থাপ্পড় দিয়েছে। ভাগ্যিস পিছনে আমি ছিলাম, না হলে মেয়েটা পড়ে আজ কোনো দুর্ঘটনা হতো। কেন মেরেছে? এবার যেন চুপ হয়ে গেল সায়না। ছেলেকে মা হয়ে কিভাবে বলবেন তিনি? কি হয়েছে বলো? কি করেছে লিসা? আমি জানি না। তোমার কফি হয়ে গেছে, নাও। খাবো না আমি, বলেই চলে গেল আরহাম। আলিশা ঘুমাচ্ছে, শরীর গরম হয়ে আসছে তার। আরহাম তাকে কোলে করে নিজের রুমে নিয়ে গেল। অপেক্ষা করতে লাগলো আলিশার জাগার, কারণ তার জানতে হবে হঠাৎ কি হয়েছিল যার জন্য এই অবস্থায় ও ছোট মা মেরেছে। কিছুক্ষণ যেতে আলিশার ঘুম হালকা হলো। সেই চোখ ফিটফিট করে দেখলো সে আরহামের বুকে শুয়ে আছে। এটা বুঝতে যেন লাফিয়ে উঠল লিসা। আস্তে, এভাবে লাফাচ্ছিস কেন? আমাকে এখানে কে এনেছে? আমি তো দাদির কাছে ছিলাম। আমি এনেছি। আর দাদির রুমে কেন ঘুমিয়েছিস? আমি এখানে থাকবো না। তাহলে কোথায় থাকবি? আমার রুমে। এটা কার রুম? তোমার। তোর না? তাহলে এখানে তোর সব জিনিসপত্র কেন? এসব ফেলে দিব এখনই? আমি যাচ্ছি, দাঁড়া। বলে আলিশার হাত ধরে ফেলল আরহাম। কি হয়েছে? এমন করছিস কেন? আলিশা চুপচাপ। কিছু জিজ্ঞেস করেছি লিসা? মা বকবে এখানে থাকলে। কি? ছোট মা কেন বকবে? আর আজ তোকে মেরেছে কেন? সব বল। সব তোমার জন্য হয়েছে। কি করেছি আমি? তুমিই কাল রাতে কাছে এসেছিলে, আমি মানা করেছিলাম তোমাকে। এসবের সাথে ছোট মার কী সম্পর্ক? ডাক্তার সব বলে দিয়েছে মাম্মাকে। হোয়াট? কি বলেছে? জানি না, তবে যাই বলেছে তাতে মা অনেক রেগে আছে, আর আমাকে অনেক বকা দিয়েছে। আর বলেছে আজকে থেকে যাতে তোমার সাথে না থাকি, তাহলে নাকি তার থেকে খারাপ আর কেউ হবে না। এটা শুনতেই আমি বলেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন অনেক জোরে মেরেছে বলে কান্নায় ভেঙে পড়লো আলিশা। সব শুনে জানি স্তব্ধ হয়ে গেল আরহাম। দেখো,
এখনও লাল হয়ে আছে গালটা বলে আরহামের গলা জড়িয়ে ধরলো। আরহাম চুপ করেই আছে। আমি এখন যাই, মা দেখলে বকবে। চুপচাপ এখানেই থাক, কোথাও যাবি না তুই। কিন্তু মাম্মা, আমি দেখে নিব। বলে আরহাম দরজা লাগিয়ে চলে গেল আয়েশা বেগমের রুমে। ঠক ঠক। কে? ছোট মা, আমি আরহাম। আসো বাবা। আলিশাকে কেন মেরেছ? আয়েশা চুপ করে আছেন। ছোট মা, কিছু জিজ্ঞেস করেছি তোমায়। আমি আমার মেয়েকে কেন মেরেছি তার কৈফিয়ত কি এখন তোমাকে দেওয়া লাগবে আমার? অবশ্যই লাগবে। তুমি যাকে মেরেছ এখন সে তোমার মেয়ের আগে আমার বউ। বিয়েটা মানো আদৌ? বিয়ের মানেও জানো? না মানলেও না জানলেও সে আমার বউ। আর আমার বউয়ের গায়ে এই নিয়ে তুমি দ্বিতীয়বার হাত তুলেছ। বেয়াদবি করছো আরহাম। তা আমি তোমার সাথে কোনোদিন করিনি, বরং তুমি আমার ফ্রেন্ডের মতো ছিলে। সবসময় সব কিছু শেয়ার করতাম তোমার সাথে। কিন্তু আলিশার প্রেগনেন্সির পর থেকেই তুমি এমন হয়ে গেছো কেন? এই ছোট মাকে তো আমি চিনি না। ছোট মানুষ আছো, তার মধ্যেই ব্যবহার করো। আলিশাকে মারার কারণ জানতে পারি, তাও আবার এমন অবস্থায় মেরেছো ওকে। আমি ওর মা, আমার থেকে বেশি ভালো কেউ ওকে বাসবে না। কিন্তু এই মেয়ে বারবার এমন কিছু করে যা আমারকে হাত তুলতে বাধ্য করে। এবার কি করেছে তা আলিশাকেই জিজ্ঞেস কর। ওকে আমার সাথে থাকতে মানা করেছো কেন? কারণ এখন তোমাদের একসাথে থাকা ঠিক নয়। সেটা বলা তুমি কেউ নও। আরহাম, অনেক হয়েছে, আর না। আমার বউ কোথায় থাকবে তা দেখার জন্য আমি আছি। তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, এখন তো আমিই খারাপ। তুমি, তোমার দাদি, সবাই আমাকেই খারাপ বলবে, কারণ আমি ওকে মেরেছি। কিন্তু একবারও কি ভেবেছ ওকে মারার পর আমার কতটা কষ্ট হয়? আরহাম আর কিছু না বলিয়ে চলে গেল। কিছু খাবি? না, বাবুর কষ্ট হবে, খেয়ে নে। মাকে কি বলেছ? এসব তোর জানার বিষয় নয়। বলো। খাবার আনছি, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা। আরহাম যেই বেড থেকে উঠবে তখনই আলিশা বলে উঠল, দাঁড়াও। কি হয়েছে? আলিশা কিছু না বলে আরহামের হাতটা নিজের পেটের উপর রাখলো। কিছু টের পাচ্ছ? আরহামের হাত যেন শিথিল হয়ে এলো। কিছু একটা নড়ছে। হ্যাঁ, তাই তো। তাদের বাবু নড়ছে, তাদের অংশ। আরহাম ঝুঁকে আলিশার গোল ফ্রক ফেটের উপর তুলে ধরল। ওখানে হাত রেখে কিছু অনুভব করার চেষ্টা। যেন কিছু করো। চুপ থাক, দেখতে দে বলেই আলিশার পেটে চুমু দিল। এর মধ্যে যেন ছোট প্রাণটি আবারও নড়ে উঠল, যেন সে তার বাবার আদরের উত্তর দিচ্ছে। ভোর 4টা বাজে। এই উঠো, বাবুর খিদে পেয়েছে বলে আরহামকে ধাক্কা দিতে লাগলো আলিশা। আরহাম ঘুমের ঘোরে আছে। এই গন্ডার, উঠ বলছি, না হলে লাথি মেরে বেড থেকে ফেলে দিব। কি হয়েছে বেয়াদব? ঘুমাতে দে আমাকে। তুই ঘুমাবি মানে? তোর এত বড় সাহস? আমি এদিকে ঘুমাতে পারছি না, তুই ঘুমাবি মানে? কেন, তোকে কে মানা করেছে ঘুমাতে? তোর বাচ্চা আমাকে ঘুমাতে দিচ্ছে না গন্ডার। কার বাচ্চা? কোন বাচ্চা? আমি নিজেই তো একটা কিউট বাচ্চা। উঠ, কিউট বাচ্চা না হলে তোকে মেরে বানিয়ে দিব লাল গরু। কোথায় গরু? গরু কে এনেছে? তুই উঠবি নাকি আমি তোর উপর পানি মারবো? উঠছি, দাঁড়া। অনেক কষ্টে আরহাম চোখ খুলে তাকালো, তারপর উঠে বসলো। এবার বল কি হয়েছে? বলবো না আমি। তুই দেরি করে উঠেছিস কেন? এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব বেয়াদব। কাকে তুই বলছিস? না মানে কিছু না। এখন বল, বাবুর খিদে পেয়েছে। কই বাবু? আমার পেটে। তো খাওয়া বাবুকে। এত রাতে কি খাবো? দাঁড়া, ফ্রিজে কিছু থাকবে, গরম করে নিয়ে আসি। না, আমি পাস্তা খাবো। এত রাতে পাস্তা কই পাবো? তুমি বানিয়ে দাও। কাল খাবি, এখন অন্য কিছু খা। দেখ বেবি, দেখ তোর বাপ তোকে ভালোবাসে না। থাক, তুই না খেয়ে থাক বলে শুয়ে যাচ্ছিল আলিশা। হয়েছে, থামা নাটক এবার, ওয়েট কর, বানিয়ে আনছি। আমিও যাব তোমার সাথে। আরহাম কিছু বলল না, হেঁটে যেতে লাগলো কিচেনের দিকে। আলিশাও গেল তার পিছু পিছু। আরহাম রান্না করছে আর আলিশা ক্যাবিনেটের উপর বসে পা নাড়াচ্ছে। হয়েছে, আর একটু অপেক্ষা কর। আরহামের পরনে কালো রঙের টি শার্ট আর অ্যাশ রঙের একটা 3/4 প্যান্ট। রান্নার কারণে গেমি টি শার্টটা গায়ে লেপ্টে আছে। হাতের মাসাল ফুটে উঠেছে, ভীষণ হট লাগছে তাকে। এমনিতে তাকে সবাই চকলেট বয় বলে না? এসব ভাবতে ভাবতে আলিশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরহামের দিকে। আলিশা হঠাৎ উঠে আরহামের পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। লিসা, চার, বিরক্ত করবি না।
আলিশা কি কথা শোনার মেয়ে? সে কিছু না বলে হাত ঢুকিয়ে দিল আরহামের টি শার্টের ভিতর। তারপর হাত দিয়ে বিচরণ করতে লাগলো আরহামের সারা ফিট। আজ হঠাৎ এত আদর? তোমায় ভীষণ হট লাগছে। এমনিতে লাগে না? না বেয়াদব, ফ্রিতে পেয়েছিস তাই মূল্য দিচ্ছিস না। না হলে মেয়েরা আরহাম এর দেখা পাওয়ার জন্য তোড়পাড়। আসছে আমার চকলেট বয়। হয়েছে ছাড়, এখন গরম লাগছে। আমার ঠান্ডা লাগছে তাই ছাড়বো না। বিছানায় চল, তোকে গরম করে দিই। অসভ্য বলে হাত সরিয়ে ফেলল আলিশা। ওদের কথোপকথনের মাঝে রেডি হয়ে গেল পাস্তা। নে খেয়ে আমায় উদ্ধার কর, খাইয়ে দাও। আরহাম কাঁটা চামচে পাস্তা তুলে আলিশার মুখের সামনে ধরল। মজা হয়েছে? তা তো হবেই। দেখতে হবে না কে বানিয়েছে? আমার গন্ডার বানিয়েছে। যা, দিব না তোকে। আরেকবার যদি গন্ডার বলেছিস। বলবো না তাও। আর তুমিও খাও। আমি খাবো না। তুমি না খেলে বাবু রাগ করবে, বলবে আমার মাম্মা আর পাপাকে না দিয়ে সব খেয়ে ফেলেছে। এটা বলেই নিজেই আরহামের মুখের সামনে পাস্তা তুলে ধরলো। খেতে খেতে কবে যে আলিশার ঠোঁটের পাশে পাস্তার সস লেগেছে তা সে খেয়াল করেনি। এখনও বাচ্চাদের মতো খাস। মুখের চারিপাশে কী করেছিস এসব? মুছে দাও তুমি। আলিশাকে তখন বড়ই কিউট লাগছিল। লাল গোল ফ্রক, খোলা চুল, যেন একদম পুতুল। হ্যাঁ, পুতুলই তো, আরহামের পুতুল। আরহাম টিস্যু দিয়ে না মুছে আচমকা আলিশার ঠোঁট জোড়া দখলে নিয়ে ফেলল। আলিশা একটু অবাক হলেও পরে নিজে আরহামের মাথার পিছনে দুই হাত দিয়ে সায় দিতে লাগলো। দুজন দুজনাতে এতটাই মত্ত ছিল যে তারা ভুলেই গেল যে তারা কিচেনে আছে। হঠাৎ কিছু ভাঙার শব্দে থেমে গেল তারা। পাশে তাকাতেই দেখলো ইজাজ সাহেবের হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙেছে। ইজাজ সাহেবকে দেখতে একজন আরেকজনের থেকে ছিটকে দূরে সরে গেল তারা। লজ্জায় যেন তারা তিনজন পানিতে মিশে যাচ্ছিল। ওই পানি নিতে এসেছিলাম বলে উল্টো পথে হন্তদন্ত করে চলে গেলে ইজাজ সাহেব। আর আমার আলিশাও তাড়াতাড়ি করে নিজেদের রুমে চলে গেল। কি হলো, পানি খেলেন? হ্যাঁ। আপনাকে এমন লাগছে কেন? যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন? কিছু না, ঘুমাও। আর হ্যাঁ, আজকের পর থেকেই রুমে পানি এনে রাখবে, যাতে বাইরে বের হতে না হয়। পানি তো ঘরেই থাকে, আজকেই ছিল না। মিনু হয়তো খেয়াল করেনি, তাও এবার থেকে খেয়াল রাখবে। আর তুমিও রাত বিরেতে রুম থেকে বের হবে না। কি আবল তাবল বলছো এসব? কিছু না না বলে শুয়ে পড়লেন ইজাজ সাহেব। আর বিড়বিড় করে বললেন, আজকালকার বাচ্চারা বড়ই নির্লজ্জ। কি বিড়বিড় করছেন? ঘুমাও। আপনিও ঘুমান। সব তুমি করেছো। কে করেছিল কিচেনে ওইসব করতে? এখন আমি কিভাবে বড় আব্বুর সামনে যাব? সব এখন আমার দোষ? তোর এত রাতে খিদে পেয়েছে কেন? তোর দোষ সব, আমার না। তোমার বাবুর খিদে পেয়েছিল। সব কিছু বাবুর উপর দিচ্ছিস কেন? কারণ সে বাপের মতো হয়েছে, খালি আমাকে বিপদে ফেলে। দাঁড়া, তুই আজকে বলে বালিশ ছুঁড়ে মারলো আলিশার দিকে। আলিশা তার ক্যাচ ধরে আবার ছুঁড়ে মারলো আরহামের দিকে। এভাবেই খুনসুটিতে কেটে গেল আরও 1 মাস। দেখতে দেখতে পেরিয়ে গেল 1 মাস। এখন 6.5 মাসের প্রেগনেন্ট আলিশা। পেটটা সময়ের সাথে সাথে বেড়েছে। আলিশা আগে থেকে হুলুমুলি হয়েছে, তাকে দেখতেই আদর আদর লাগে। আরহাম তো পারে না সারাদিন আলিশার গাল টানতে, যদি এতে বিরক্ত হয়। এই গোল আলু, উঠ ঘুম থেকে। আরেকটু ঘুমাতে দাও। সকাল 10টা বাজে, ওঠ, নাস্তা করতে হবে। করে নিব আমি পরে। তোমার না ক্লাস আছে, তুমি যাও। না, তোকে না খাইয়ে যাব না। আমার জানা আছে আমি গেলে তুই আর খাবি না। খেয়ে নিব সত্যি। এবার যাও। উঠবি নাকি তোর মোবাইল নিয়ে যাব সাথে করে? এবার যেন আলিশা এক লাফে উঠে বসলো। আমার মোবাইল কেন নিবে? এই আসতে, কেউ পালিয়ে যাচ্ছে না যে এভাবে উঠা লাগছে তোর? সরো এখান থেকে, আমি উঠবো। একা পারবি? পারবো। পারবে বললেও বাড়ি ফেরটা নিয়ে কি একা ওঠা আলিশার জন্য কষ্টদায়ক। হাত দাও। এখন কেন? তুই না বলেছিস একা পারবি? আলিশা ছল ছল চোখে আরহামের দিকে তাকালো। ঠিক আছে, লাগবে না তোমার হেল্প। বলে একা উঠতে নিল, কিন্তু উঠার আগে আরহাম আলিশার হাত ধরে হেল্প করলো। কিছু লাগবে? টাওয়ালটা দাও। আরহাম টাওয়াল দিতেই আলিশা তা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এখন আর টেবিলে কেউ নেই, সবাই অনেক আগেই খেয়েছে, বাদ শুধু আরহাম আর আলিশা। এখন আলিশার রাতে তেমন ঘুম হয় না, পুরা রাত জাগনা থাকে, আর সাথে আরহামকেও ঘুমাতে দেয় না, যার ফলে দুজনে সকালে দেরি করে ওঠে। ওরা টেবিলে আসতে সায়না বেগম ওদের নাস্তা দিল। বড় মা, দুধ খাবো না, সরিয়ে নাও। মা তুমি যাও, ও কেমনে না খায় আমি দেখব। শুনতেই সায়না বেগম চলে গেলেন। দুধের গ্লাস আলিশার মুখের সামনে ধরে আরহাম বলল, হা কর।
আমি খাবো না। আচ্ছা, পুরোটা খেতে হবে না, অর্ধেক খা। না মানে আমার ভূমি আসে, নাক বন্ধ করে খেয়ে ফেল। বলেছি তো খাবো না। আচ্ছা, তুই এটা খেলে আজ তোকে ফুসকে এনে দিব লুকিয়ে। সত্যি বলছো তো? হ্যাঁ। অনেক কষ্টে আলিশা অর্ধেক গ্লাস খালি করলো। নাস্তা শেষে ওরা উঠতে নিলেই আলিশা চিৎকার করে উঠল, কি হয়েছে? বেবি কিক দিয়েছে। কই দেখি দেখ। বলে আলিশার পেটে হাত রাখলো, কিন্তু বেবির কোনো নড়চড় অনুভব করলো না। কোথায় কিক দিয়েছে? আমি তো টের পাচ্ছি না। এখন আর দিচ্ছে না। বলেই আলিশা এক আঙ্গুল দিয়ে পেটে গুঁতো মারলো আর বলল, এই আবার ঘুমাচ্ছিস নাকি? কি করছিস লিসা? ওকে জাগাচ্ছি। আবার ঘুমিয়েছে নাকি? সকালে ঘুমাক, তোর কি? ঘুমালে ঘুমাক, তোর কি? না, ওকে এখন ঘুমাতে দেওয়া যাবে না, না হলে পরে আমি গুলাবলে আমাকে ঘুমাতে দিবে না। আরহাম কিছু বলার আগেই ড্রয়িং রুম থেকে দাদি ডেকে উঠলেন ওদের দুজনকে। ওরা যেতেই দাদি বলে উঠল, আয় আমার পাশে বস তোরা, তোদেরকে আমার আর মুজাহিদ সাহেব আরহামের প্রয়াত দাদার গল্প শুনে কীভাবে উনি আমায় পটিয়েছিলেন। দাদি আর কতবার? আরহাম হেসে বলল, হ্যাঁ হ্যাঁ দাদি, তুমি ওকে শোনাও, আমি আসছি, আমার ক্লাস আছে, বলেই চলে গেল। কিরে, আজ এত দেরি করলি কেন? আর বলিস না, আলিশাটা আজকাল বড্ড জ্বালায়। কি আর করবি, অল্প বয়সে ভাব হতে গেলে এসব সহ্য করতে হবে। হেসে বলল আরাফ, মজা নিচ্ছিস? না, তা কেন নেব? উঠবি পাপ্পা? টেনে টেনে বলল আরাফ। বাকিরা কই? ক্লাসে আছে, চল। বাড়ি ফিরেই আলিশাকে নিয়ে ডাক্তারের কাছে গেল আরহাম। আজকে আলিশার আলটা করানো হবে। আলটা রুমে আলিশা শুয়ে আছে আর ডাক্তার নীলুফার আলিশার পেটে জেল দিচ্ছে। পাশে আরহাম দাঁড়িয়ে আছে। স্ক্রিনে আস্তে আস্তে করে বাবুর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বেবিকে দেখো বলেই স্ক্রিনের দিকে ইশারা করলেন ডাক্তার নীলুফা। ছোট্ট একটা প্রাণ দেখা যাচ্ছে, যে এখন গুটি গুটি মেরে তার মায়ের গর্ভে ঘুমাচ্ছে। চিত্রটি দেখতে আলিশা আরহামের হাত খামছে ধরল। স্ক্রিনের দিকে তাকাতে আলিশা আরহামের হাত খামছে ধরল, চোখ তার ছলছল করছে। আর এটাই হয়তো মমতা, যা আলিশা প্রথম তার সন্তানের জন্য অনুভব করছে। এতদিন তার কাছে তার অনুভূতিগুলো অস্পষ্ট ছিল, কিন্তু আজ যেন তা পানির মতো সচ্ছল। হ্যাঁ, সে চায় ছোট্ট প্রাণটিকে তার কোল জুড়ে। আর আরহাম, সে যেন সবসময়ের মতো নির্বাক। সেই এক দৃষ্টিতে তাকিয়েছে স্ক্রিনের দিকে। দুজনের ধ্যান বাংলো ডাক্তার নীলুফার ডাকে, দেখেছো তোমরা? দুজনে একসাথে মাথা নাড়ে। বেবির হার্টবিট শুনবে? শুনবো। ডাক্তার নীলুফা আলিশার কানে একটি যন্ত্র লাগিয়ে দিল। শোনো। হার্টবিটের শব্দ, স্বচ্ছ শব্দ কানে আসতে যেন আলিশার চোখের কোনো হালকা জলের রেখা মিলল। এটা তার প্রাণ ছোট্ট অংশ, যাকে সে এতদিন যাবৎ কতই না অবহেলা করেছিল। আরহাম, তুমি শুনতে চাও? আরহাম চুপচাপ দাঁড়িয়ে, মুখে কোনো শব্দ নেই। ডাক্তার নীলুফার নিজেই আলিশার কান থেকে যন্ত্রটি নিয়ে তা আরহামের কানে লাগিয়ে দিল। আরহামের কানে শব্দ আসতে সে যেন চোখ বুঝল, কিন্তু চেহারায় গম্ভীরতা আগের মতোই বিদ্যমান। কিছু অনুভব করলে? আরহাম নিশ্চুপ। ডাক্তার আলিশা উঠে বসো। আরহামের সাহায্য আলিশা ধীরে ধীরে উঠে বসলো। কেবিনে এসে কথা আছে, এটা বলে আল্ট্রাসাউন্ড রুম থেকে প্রস্থান নিলেন ডাক্তার। কেবিনে এসে বসে আছে আরহাম আর আলিশা, আর গম্ভীর মুখে রিপোর্ট পর্যবেক্ষণ করছেন ডাক্তার নীলুফা। সব ঠিক আছে। চোখের চশমা হালকা ঠিক করে ওদের দুজনের দিকে তাকালেন তিনি। রিপোর্ট নর্মাল আছে, তবে বেবি এখনো সময়ের তুলনায় অনেক দুর্বল। কথাটি শুনতেই ঘাবড়ে গেল আলিশা। ও ঠিক আছে তো? রিল্যাক্স আলিশা, কমপ্লিকেটেড প্রেগনেন্সিতে এটা একটা নর্মাল বিষয়, তাই এত চিন্তার কিছু নেই। তবে তোমাকে কিছু দিকের দিকে খেয়াল রাখতে হবে। ডাক্তার নীলুফা নরাইনকে সব বুঝিয়ে দিতে লাগলেন। আর আরহাম, সে যেন অবাক। এই কোন আলিশাকে দেখছে সে? তার কাছে যেন হঠাৎ করে আলিশাকে বড় মনে হলো। সবশেষে আলিশা আসমকে একটা প্রশ্ন করে বসল, আন্টি, আমার ছেলে হবে নাকি মেয়ে? আলিশার বাচ্চা মুখে এমন কথায় হেসে উঠলেন ডাক্তার। তুমি কি চাও? আমার তো একটা মিনি আরহাম চাই, যাকে আমি ইচ্ছা মতো মারতে পারবো, বকতে পারবো, আর সে চুপচাপ আমার সব কথা শুনবে। বড় আরহামের মতো গন্ডার হবে না বলেই আর চোখে আরহামের দিকে তাকালো। তাহলে আমারও একটা মিনি আলিশা চাই, যাকে আমি সারা দিন মারবো, আর হ্যাঁ, বয়সের আগেই মোবাইল চাইলে 4টা চটকনা দিব। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারবে? তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে মারবি? দুজনের তর্কাতর্কির মাঝে বিপাকে পড়লেন ডাক্তার। হয়েছে, থামো তোমরা।
দুজনে থামতে আলিশা আবার প্রশ্ন করে উঠল, তার কি বাবু হবে? দেখো আলিশা, কি বাবু হবে তা বলা মেডিকেল টার্মে নেই, যদিও অনেক ডাক্তারই বলে দেন, তবে আমি চাই তোমরা অপেক্ষা করো, এমনিতেই আর বেশি সময় নেই। সব ফর্মালিটি শেষ করেই দুজনে বের হয়ে গেল হসপিটাল থেকে। গাড়িতে বসতে আলিশা আরহামকে বলল, আমাকে কি গিফট দিবে? কিসের গিফট? ভুলে গেছো? কিছু মনে রাখার কথা ছিল। গন্ডা, তুই আমার বার্থডে ভুলে গেছিস? এই গোলালু, তোর বার্থডে কবে? ইস, ভুলেই গিয়েছিলাম। আমি জানি তুমি ভুলুনি, এসব ইচ্ছে করেই বলছো। আসলেই ভুলে গেছি। আলিশা জানালার দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে বসে থাকলো। এই গন্ডার আসলেই কি তার 17তম বার্থডে ভুলে গেছে? এসব ভাবতে ভাবতে আলিশা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ল। আজকাল তার বড্ড ঘুম পায়, কেবল রাত ছাড়া। বাড়ি আসতে আরহাম আলিশাকে ডাক দিল, এই ছোট মুড়িছুট, বাড়ি চলে এসেছে। এত ডাকার পরও আলিশা উঠলই না। আরহাম জানে আলিশা ইচ্ছে করেই উঠছে না, তাই কি করলো, যে না পানির বোতল থেকে মুখে পানি মারতে যাবে, সেই সময় আলিশা বলে উঠল, এই না না, উঠে গিয়েছি দেখো। নাটকবাজ মহিলা! এই মহিলা কাকে বললা তুমি? আরহাম জবাব না দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস তুই? আমাকে নামা। হাত দুটো বাচ্চাদের মতো এগিয়ে দিয়ে বলল আলিশা, নিজে নাম, তুই না সব পারিস। নামাও না, এমন করছো কেন? ঠিক আছে তাহলে বল, আরহাম ভাইয়া প্লিজ হেল্প মি। 2 দিন পর আমার বাচ্চার বাপ হবি, তোকে কোন আক্কেলে ভাইয়া ডাকবো? আমি বলেছি তাই ডাকবি। তোর মুখে ভাইয়া ডাক শুনতে বড়ই ভালো লাগে রে লিসা। সুযোগ নিচ্ছিস? যা লাগবে না তোকে, আমি নিজেই নামবো। আচ্ছা দাঁড়া, হেল্প করছি। আমার আবার দয়া বেশি। একবার বাড়ির ভিতর যেতে দে, তারপর তোকে দেখাচ্ছি আমি। মুখের ভাষা ঠিক কর বেয়াদব। তোর থেকে 4 বছরের বড় আমি। রাত 11টা। আলিশা অপেক্ষা করছে আরহামের। আজও কি দেরি করে আসবে? কাল আলিশার 17তম জন্মদিন, 12টা বাজার বেশি সময় নেই। এসব ভেবেই মন খারাপ করে বসে রইল আলিশা। হঠাৎ তার ফোনে একটা ভিডিও মেসেজ আসলো, সেখানে আরহামের মাথায় হাতে ব্যান্ডেজ করা। তা দেখে ডুকরে কেঁদে উঠল আলিশা। ওর কান্নার শব্দে ছুটে আসলেন। আলিশার কান্নার শব্দে শাইনা বেগম ছুটে এসে তাকে ধরলেন। কি হয়েছে পুতুল, এভাবে কান্না করছিস কেন? বড় মা। আরহাম কান্নার জোরে কথা বলতে পারছে না সে। কি হয়েছে আরহামের? আলিশা কোনো মতে ভিডিওটা দেখালো। ওটা দেখে শাইনা বেগম কিছু বলার আগেই আলিশার ফোনে কল আসলো আরাফের। শাইনা ফোনটা ধরলেন। আরাফ, আমার আরহাম কোথায়? ভিডিওটা কিসের? রিল্যাক্স আন্টি, আরহাম ঠিক আছে। জলদি বাড়ি ফেরার পথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ঠিক আছে, আমরা হসপিটাল নিয়ে এসেছি। আর আলিশা বারবার আরহামকে কল দিচ্ছিল বলে ওকে তাড়াহুড়োই ভিডিওটা দিয়েছি। তোমরা কোথায় আছো এখন? সে কেয়ার হসপিটালে আছি। আমরা আসছি বলে কেটে দিলেন শাইনা। আরহামের কি হয়েছে বড় মা? পুতুল শান্ত হয়, এভাবে কান্না করলে বাচ্চার ক্ষতি হবে। আগে বলো আরহামের কি হয়েছে? একটু ব্যথা পেয়েছে, আর কিছু হয়নি। ঠিক আছে, তুমি ঘুমাও মা, আমরা আরহামকে নিয়ে আসছি। না, আমিও যাব। জেদ করবে না পুতুল, এই শরীর নিয়ে যেতে পারবে না তুমি। আমি যাবই প্লিজ। শেষে হার মানলেন শায়না। তারপর গিয়ে বাকিদের জানালেন সবাই, আর কোনো দিকে যদি বাইক চালিয়েছিস তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। আমি বুঝি না গাড়ি ফেলে কেন বাইক চালাবি। আর যদি কিছু হয়ে যেত বলে কান্নায় ভেঙে পড়লেন শায়না। মা থামো তো। ঠিক আছে আমি। চুপ কর বেয়াদব ছেলে, এত রাতে সবাইকে পেরেশানিতে ফেললে তুমি। যা হওয়ার হয়েছে, এখন কথা বাড়িয়ে লাভ নেই। ডিসচার্জ ফর ফর্মালিটি পূরণ করে আসছে। আয়েশা তখন কেবিনের বাইরে আলিশাকে সামলাতে ব্যস্ত। সবাই বেরিয়ে যেতে আলিশা কেবিনে ঢুকলো। আরহাম কেবল চোখ বন্ধ করেছে, এর মধ্যেই কেউ একজন তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। আরহাম জানে এটা কে, তাই চুপ থাকলো। এই উঠ, এমন পাগলের মতো করছিস কেন? তুই ইচ্ছে করে এসব করেছিস তাই না? বলে আরহামের বুকে কিল মারল। আহ থাম, কি করছিস? বেশি ব্যথা পেয়েছ? না, ঠিক আছে। এটা শুনে আলিশা আবার আরহামের বুকে মুখ গুজল। এইভাবেই 2 মিনিট যাওয়ার পর আরহাম বলে উঠল, হ্যাপি বার্থডে জান। শুনেই আলিশা মুখ তুলল। মনে আছে তোমার? ভুলে যাওয়ার কথা ছিল? আমি ভেবেছি তাই। আগে কোনো দিন ভুলেছি? না। তাহলে? আলিশা চুপ। তোর জন্য তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়ে এই অবস্থা। তার মানে সব আমার জন্য হয়েছে? না, আমিই বেশি স্পিডে চালাচ্ছিলাম তাই। তুই কেন এসেছিস? আসবো না বলছো? এই অবস্থায় কেন আসবি? বাবু বলেছে আসতে। বলে আরহামের ডান হাত দিয়ে নিজের পেটে রাখলো। বাবু ঘুমাচ্ছে না, জেগে আছো? একটু আগেও ফুটবল খেলেছে আমার পেটে। বলতে না বলতে আবার কিক মারলো বেবি। এই দেখো আবার।
লিসাও অনেক ছোট্ট, তাই না? কাপড়টা একটু উঠাবি, ওকে দেখবো। মাথা খারাপ হয়েছে, এটা হসপিটাল, কেউ আসবে না এখন। না প্লিজ। একটু সংকোচ হলে আলিশা আস্তে করে ফ্রকটা পেটের উপরে তুলল। আরহাম চেয়ে রইল সেদিকে। পেটে হাত বুলেই যেন নিজের অস্তিত্বের টের পেল। আবার কিক দিয়েছে লিসা। কি হয়েছে জানিস? ওর ছোট্ট পা দেখছি আমি, জানিস, অনেক ছোট। উত্তেজিত হয়ে বলল আরহাম। সত্যি? আমিও দেখবো বলেই পেটের দিকে তাকালো আলিশা। কোথায়? দেখছি না তো। ও তোকে দেখাবে না, খালি বাবাকেই দেখাবে, হেসে বলল আরহাম। পেটে রাখছি আমি, কষ্ট করছি আমি, আর সব ভালোবাসা বাপের প্রতি? রেগে বলল আলিশা। ওদের কথার মাঝে নার্স এসে পড়েছে। নার্সকে দেখে ওরা থতমত খেয়ে খেয়ে গেল। আলিশা তাড়াতাড়ি নিজের কাপড় ঠিক করলো। আর আরহাম নার্সকে বলল, ম্যানার্স নেই? আসার আগে নক করেননি কেন? নার্স বেচারি চুপ। ইজাজ সাহেব এসে তাড়া দিলেন, চলো, ডিসচার্জ হয়ে গেছে। আয়েশা এসে বললেন, বাবা তুমি একা পারবে? পারবো ছোটো মা। বাসায় এসে আরহাম ঘুমিয়ে পড়ল হাই ডোজ মেডিসিনের কারণে। সবাই একে একে আলিশাকে উইশ করলো, সরি মা, এত কিছুর মধ্যে তোমার জন্মদিনের উইশটাও ঠিকমতো করতে পারিনি। কিছু হবে না বড় বাবা, বলেই জড়িয়ে ধরল ইজাজ সাহেবকে। তিনি চরম আদরে হাত বুলিয়ে দিলেন আলিশার মাথায়। আলিশা প্রেগনেন্ট বলে এবারে জন্মদিন আর বড় করে করা হবে না, আলিশা নিজেই মানা করেছে। পরদিন সকালে, উঠেছ? নাস্তা এখানে নিয়ে আসি? না পারবো আমি। তাহলে উঠো, ফ্রেশ হয়ে আসো, আমার খিদে পেয়েছে। ডোন্ট টেল মি লিসা যে তুই এখনও না খেয়ে আছিস। তোমার জন্য ওয়েট করছিলাম, তাই বলে এই অবস্থায় না খেয়ে থাকবি? এখন তুমি কথা বলেই দেরি করছো। আরহাম এর বাম হাতে ফ্র্যাকচার হয়েছে, ডান পা হাঁটুর কাছে অনেকটা ছিলে গেছে। আমি হেল্প করব? নিজের দিকে তাকা আগে, বলেই ফ্রেশ হতে চলে গেল আরহাম। এসে দেখে আলিশা বেডে মন খারাপ করে বসে আছে। কি হয়েছে? ভালো লাগছে না কেন? আমি কি অনেক মোটা হয়ে গেছি? হ্যাঁ অনেক, একদম কুমড়ো পটাশের মতো। তুই ইচ্ছে করে এসব বলছিস। আমি জানি আমি এখনও অনেক সুন্দর আছি। হ্যাঁ ঠিক তাই। মুখে হাত দিয়ে হাসি কন্ট্রোল করে বলল আরহাম। আরহাম, আলিশা জলদি এসো, চল, সবাই অপেক্ষা করছে। আরহাম আর আলিশা টেবিলে যেতেই, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। এখন কেমন লাগছে? আগের থেকে বেটার। আমার নাতিটার যে কার নজর লাগলো, এই বড় বউ আজকেই হুজুর ডাকবা। ঠিক আছে আম্মা। আমার প্রিন্সেসের কি লাগবে? এই নিউ কার বাবা? ঠিক আছে, আমার মাম্মা যা চেয়েছে তাই হবে। কিসের নিউ কার? আগেরটার কি হয়েছে? ওটা পুরান হয়ে গেছে মাম্মা। 2 বছরও হয়নি। আহা আয়েশা, এমন করছো কেন? আপনি ওকে বেশি আদর দিয়ে দিয়ে বাদর বানিয়েছেন। চুপ করো ছোট বৌমা, আমার পরি যা চেয়েছে তাই ভেবে। বড় বাবা তুমি আমাকে কি দেবে? এটা তো সারপ্রাইজ আম্মা। কেউ কিছু দিবে না, কেউ কিছু দিবে না তোকে। 2 দিন পর বাচ্চার মা হবি, সেখানে এত আবদার করছিস কেন বাচ্চাদের মতো? তোর থেকে চেয়েছি, তুই হিংসা করছিস আমাকে। আলিশা মুখ ভেঙিয়ে বলল, আলিশা কতবার মানা করেছি আরহামের সাথে তুই তোকারি করতে না? আয়েশা ধমক দিয়ে বললেন, আহা আয়েশা, শুধু শুধু পুতুলকে বকবে না। শুরু কিন্তু আরহামই করেছে। আর আরহাম, আলিশা একা মা হবে না, তুমিও বাবা হবে। কিন্তু এখনও সাল চলন ঠিক করেনি। পড়ালেখার বালাই নিয়ে সারাদিন টুই টুই করে ঘুরবে আর স্টুডিওতে পড়ে থাকবে। আরহাম, তোমার এবার এর সেমিস্টার রেজাল্ট এত খারাপ এসেছে কেন? তুমি আমার রেজাল্ট কিভাবে জানো বাবা? প্রিন্সিপাল কল করেছিলেন আমাকে। তোমার অ্যাটেন্ডেন্সও কম। সারাদিন করোটা কি তুমি? আরহাম চুপ করে আছে। অন্যদিকে আলিশা মিটি মিটি হাসছে। একদম ভালো হয়েছে। তাকে বাঁশ দিতে গিয়ে নিজে বাঁশ খেয়েছে। আর কি স্টুডিওতে এখন আরহাম তার দল নিয়ে বসে আছে। হে আরহাম, আজ সকালে ডাইরেক্টর কল দিয়েছিল, সামনের মাসে নাকি মিউজিশিয়ান এলবি ডিসুজা আসছে ইউকে থেকে। অ্যান্ড জানো, শি ওয়াজ টু। শুনে আরহাম হাত থেকে গিটার রেখে সিরিয়াস হয়ে বলল,
এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছাতে বেশি দেরি নেই, কিন্তু এটার জন্য তোকে ইউকে যেতে হবে। এলবির সাথে যেতে পারবি তুই? এলবি আসলেই তো বোঝা যাবে। এদিকে আলিশা আজ পুরা দিন কিছু খাচ্ছে না, তার মতে সে বেশি বেশি খেয়ে মোটা হয়ে যাচ্ছে, আর নাকি তাকে মোটা বলেছে। এই অভিযোগে আজ পুরা দিন সে না খায়। শাহিনা বেগম এই নিয়ে রেগে আছে আরহামের উপর। কি দরকার ছিল মেয়েটাকে এসব বলার? এর উপরে এই ছেলেকে কল দিচ্ছে, তাও উঠাচ্ছে না। আলিশার জেদ করো না, খেয়ে নাও, মোটা হওনি তুমি। সব মায়েদেরই এই সময় শরীরে এমন চেঞ্জ আসে, বাবু হওয়ার পর ঠিক হয়ে যাবে। আরহাম না আসা পর্যন্ত আমি খাবো না। আরহাম কল ধরেছে। হ্যালো মা, এতবার কল দিচ্ছ কেন? আমি মিটিংয়ে আছি। এখনই বাসায় আসো তুমি। এখন আসতে পারবো না, রাত হবে। রাত পর্যন্ত কি মেয়েটা না খেয়ে থাকবে? কোন মেয়ে? পুতুল সকাল থেকে না খেয়ে আছে তোমার জন্য। আবার কি নাটক শুরু করেছে? বাসায় আসো তুমি। মা, ওকে সামলাও, আমি এখন আসতে পারবো না। তুমি কেন? তোমার বাপও আসবে। চলবে তো। ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।